আচ্ছা, গতদিন আমরা কনিক এর তিনটা জিনিস পড়ছিলাম। একটা হচ্ছে জড়তার ভ্রামক, তারপরে পড়ছিলাম কনিক গতিশক্তি, আর একটা জিনিস দেখা হয়েছিল সেটা হচ্ছে চক্রবর্তীর প্যাশন। ঠিক আছে, আজকে যেগুলো যেগুলো করব সেগুলো এখানে লিখে রাখি আগে। তো ফার্স্টে দেখবো হচ্ছে আমরা কৌণিক ভরবেগ, এবং এটাকে প্রকাশ করা হচ্ছে এল দিয়ে। তারপর হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। এরপরে দেখবো হচ্ছে রিলেশন বিটুইন এল অ্যান্ড আই। এই তিনটা গেল কৌণিক ভরবেগ রিলেটেড। এরপরে আমরা আরো দেখবো হচ্ছে টর্ক, একটা নতুন টার্ম। টর্ককে প্রকাশ করা হয়েছে টাউ দিয়ে, টি এর মতো যেটা দেখতে। এরপরে দেখবো হচ্ছে রিলেশন বিটুইন টর্ক অ্যান্ড আই। ঠিক আছে, অর্থাৎ টর্কের সাথে আই রিলেশন এবং কৌণিক ভরবেগের সাথে আই রিলেশন, সেগুলোর ফর্মুলা দেখবো, এবং এগুলো নিয়ে হচ্ছে ম্যাথও থাকতে পারে, ম্যাথগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এছাড়া আরো একটা নতুন টার্ম দেখবো, সেটার নাম হচ্ছে কোন কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণকেও এ দিয়ে প্রকাশ করা হয়। এবং আমরা জানি কি, যে যেখানে ত্বরণ থাকে সেখানে একটা বল থাকে, তাই না? কারণ কি, এফ ইকস টু এম এ। তাহলে যেখানে ত্বরণ থাকবে সেখানে বল থাকবে, বা যেখানে বল থাকবে সেখানেই ত্বরণ থাকবে। তাহলে যেখানে কেন্দ্রমুখী ত্বরণ থাকবে সেখানে যে বলটা থাকবে তার নাম হচ্ছে কেন্দ্রমুখী বল। আপাতত এই প্রথম লেকচারে আমরা প্রথম পাঠটুকুতে এই জিনিসগুলো নিয়ে দেখবো। তো ফার্স্টে দেখি কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ, এখন দেখো, শুধু যদি আমি ভরবেগের কথা বলতাম, ভরবেগ কি জিনিস, ভরবেগ কিভাবে পাই আমরা? একটা বস্তুর ভরবেগ কিভাবে পাই? ভর আর বেগ গুণ করে। ভর আর বেগের গুণফল, অর্থাৎ ভরকে এম দিয়ে প্রকাশ করা হয় আর বেগকে ভি দিয়ে প্রকাশ করলে ভরবেগ হচ্ছে এম ভি। ঠিক আছে, তাহলে আমাদের তো এখন ভরবেগ লাগবে না, আমাদের কি লাগবে? কৌণিক ভরবেগ লাগবে। অর্থাৎ কোন একটা বস্তু যদি ঘূর্ণনশীল থাকে, ঠিক আছে, মনে করলাম এই বস্তুটা হচ্ছে ঘূর্ণনশীল। কিসের সাপেক্ষে ঘূর্ণনশীল? একটা বিন্দু সাপেক্ষে ঘূর্ণনশীল থাকে, তাই না? এই জিনিসটা এখান থেকে এটার রেসপেক্টে এভাবে এভাবে ঘুরবে। ঠিক আছে, তাহলে এই ডিস্টেন্সটাকে যদি আমরা আর ধরি, ঠিক আছে, কোন ডিস্টেন্সটা? এখান থেকে এতটুকু। তাহলে কৌণিক ভরবেগ হবে, মানে আগে কৌণিক লাগাই দিই, কৌণিক ভরবেগ হবে আগের যে ভরবেগটা ছিল সেটার সাথে শুধু এই ব্যাসার্ধটা গুণ, অর্থাৎ এই আর এর ভ্যালুটা গুণ হবে। কৌণিক ভরবেগ সমান সমান কি তাহলে পাওয়া গেল? এম ভি আর। তার মানে আমরা কি লিখতে পারি? ফর্মুলা এল ইকুয়ালস টু এম ভি আর। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো আমরা এই আগের আগের ভরবেগে যাই, যে ভরবেগ নিয়ে পড়াশোনা করছি আগে 9-10-এ। এখানে দেখো, ভরবেগ এম ভি, এই শুধু ভরবেগ যেটা, সেটাকে প্রকাশ করা হয় হচ্ছে পি দিয়ে। শুধু ভরবেগটাকে প্রকাশ করা হয় পি দিয়ে। এখন গতিশক্তির সূত্র কি? হাফ এম ভি স্কয়ার না? এই জিনিসটাকে আমি এটা লিখতে পারি, এম ভি হোল স্কয়ার ডিভাইড বাই 2m। কেন? কারণ আমি উপরে একটা এম গুণ করছি, নিচে একটা এম দিয়ে ভাগ করছি, তাহলে যেন কাটাকাটি চলে যায়। ঠিক আছে, তাহলে উপরে যদি আমি একটা এম দিয়ে গুণ করি, এম আর এম মিলে কি হবে? এম স্কয়ার।
আর এম স্কোয়ার ভি স্কোয়ারকে কি লেখা যায়, এম ভি হোল স্কোয়ার। এবং যেহেতু সিমিলারিটি রাখতে নিচে একটা এম দিয়ে ভাগ করতেছি, সেহেতু নিচে একটা এম থাকবে। এখন দেখো উপরের যে এম ভি হোল স্কোয়ার, এম ভি সমান সমান কি পি, তাহলে আমি কি লিখতে পারি, পি স্কোয়ার বাই 2m। তার মানে গতিশক্তির সাথে ভরবেগের একটা রিলেশন কি পাইলাম, ই কে ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। ঠিক আছে, এটা যেন মনে থাকে, এটা নিয়ে কিন্তু ম্যাথ বা অবজেক্টিভ আসতে পারে। যেমন ধরো এই ধরনের অবজেক্টিভ আসতে পারে যে ভরবেগ দ্বিগুণ করলে, ভরবেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ হবে, ভরবেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ হবে। ঠিক আছে, এখন দেখো ভরবেগ দ্বিগুণ মানে কি, পি দ্বিগুণ। তাহলে পি যদি দ্বিগুণ হয়, পি এর উপর একটা স্কোয়ার আছে, তাহলে 2 স্কোয়ার কত হবে, 4। অর্থাৎ গতিশক্তি কত গুণ হয়ে যাবে তখন, 4। ঠিক আছে, ভরবেগ দ্বিগুণ করলে আমি যদি এখানে 2 বসাই দিই, 2 এর স্কোয়ার কত, 4, তার মানে গতিশক্তি হয়ে যাবে দ্বিগুণ। আর ভরবেগ যদি যদি অর্ধেক করি, অর্ধেকের স্কোয়ার কত, 1/4, তার মানে গতিশক্তি কত গুণ হবে, 1/4 গুণ হবে। ঠিক আছে, এগুলো রিলেটেড অবজেক্টিভ আসবে, এগুলো কিন্তু এই চ্যাপ্টারের অংশ না, তাও এগুলো রিলেটেড অবজেক্টিভ আসতে পারে। আচ্ছা আমরা এইখানে ফিরে আসি, কৌণিক ভরবেগে ফিরে আসি। তাহলে দেখলাম কি এল ইকুয়ালস টু এম ভি আর। এখন দেখো গত দিন একটা ফর্মুলা লেখা হয়েছিল, মনে আছে, দেখো তো, যে ভি ইকুয়ালস টু ওমেগা আর, ভি ইকুয়ালস টু ওমেগার একটা ফর্মুলা দেখানো হয়েছিল গতদিন। তাহলে আমি ভি এর বদলে যদি ওমেগা আর বসাই, কি আসবে, এম ওমেগা আর ইন্টু আর, অর্থাৎ কি আসতেছে, এম আর স্কোয়ার ইন্টু ওমেগা। ঠিক আছে, তাহলে এল ইকুয়ালস টু এম ভি আর, সেখান থেকে আমরা নতুন আর একটা ফর্মুলা জেনারেট করতে পারতেছি, এম আর স্কোয়ার ইন্টু ওমেগা। এটা কিন্তু আর মুখস্থ করার দরকার নেই, কারণ কি তোমরা এটাও জানো এটাও জানো, এই তিনটে যদি জানা থাকে এটা এমনি এমনি বের করতে পারবে। আচ্ছা এখন দেখো এইখানে আমরা একটা টার্ম দেখতেছি যে এম আর স্কোয়ার, এরা একসাথে আছে, এম আর স্কোয়ার একসাথে আছে। তাহলে যদি আমরা পিছনে জিনিসে ফিরে যাই, আগের দিন যেটা পড়ছি, এম আর স্কোয়ার কার সূত্র, এম আর স্কোয়ার কার ফর্মুলা, সেটা হচ্ছে জড়তার ভ্রামকের ফর্মুলা। ঠিক আছে, এই যে আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার। তাহলে আমরা এই জায়গাতে এম আর স্কোয়ারের বদলে কি লিখতে পারবো, আই। তাহলে এল ইকুয়ালস টু কি দাঁড়ালো, আই ওমেগা। ঠিক আছে, এই ফর্মুলাটা কার কার মধ্যে রিলেশন স্থাপন করলো, এল এবং আই এর মধ্যে। তাহলে এই যে আমরা যে এখানে যে জিনিসগুলো দেখতে চাচ্ছিলাম আজকে টপিকগুলা, তার মধ্যে এটা কমপ্লিট হয়ে গেল না, যে কৌণিক ভরবেগ কি, কৌণিক ভরবেগের রিলেশন আয়ের সাথে। ঠিক আছে, এই দুইটা কমপ্লিট হলো, কৌণিক ভরবেগ কি এবং রিলেশন বিটুইন কৌণিক ভরবেগ আর জড়তার ভ্রামক। তাহলে যদি জড়তার ভ্রামক আর কৌণিক ভরবেগ রিলেটেড ফর্মুলা আসে, এটাও কিন্তু এমসিকিউতে আসে যে নিচের কোনটি সঠিক। ঠিক আছে, অনেকগুলো রিলেশন রিলেশন দেয় তোমাদেরকে, রাইট রিলেশনটা অবজেক্ট ও এবার এমসিকিউ ফিল আপ করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে দুইটা জিনিস দেখলাম, এল ইকুয়ালস টু আই ওমেগা, সেটা হচ্ছে জড়তার ভ্রামক আর কৌণিক ভরবেগের সম্পর্ক। এবার দেখি যে কৌণিক ভরবেগের সংরক্ষণ সেটা কি জিনিস। কৌণিক ভরবেগের সংরক্ষণ, আচ্ছা চ্যাপ্টারের শুরুতে কিন্তু ভরবেগের সংরক্ষণশীলতার নীতি দেখানো হয়েছিল। সেখানে কি বলা হয়েছিল, যে সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ কিন্তু সমান থাকে, তাই না। সংঘর্ষের আগের ভরবেগকে কি লেখা হয়েছিল, ভরবেগের গুণফল, অর্থাৎ যে m1u1 প্লাস m2u2 ইকুয়ালস টু m1v1 প্লাস m2v2, এই ফর্মুলাগুলো লেখানো হয়েছিল, তাই না। তাহলে এইখানে অলমোস্ট সেম, কিন্তু এই জায়গায় কি ধরনের ভরবেগ, কৌণিক ভরবেগ। অর্থাৎ যেভাবে রৈখিক ভরবেগও সংরক্ষণশীল থাকে, কোনো বস্তুর কৌণিক ভরবেগও সংরক্ষণ থাকবে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখবো, যে আগের কৌণিক কৌণিক ভরবেগ, এখানে দিক পূর্বে আর এটা দিক পরে।
ঠিক আছে, এটা হচ্ছে পূর্বের কৌণিক ভরবেগ ইকুয়ালস টু হবে পরের কৌণিক ভরবেগ। এখন দেখো কৌণিক ভরবেগ সমান সমান কি জানি আমরা, এল ইকুয়ালস টু আই ওমেগা, তাহলে এই জিনিসটা দেখা যাবে না? অতএব আই ওয়ান ওমেগা ওয়ান ইকুয়ালস টু আই টু ওমেগা। তাহলে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা থেকে কোন জিনিসটা ডিরাইভ করা গেল? আই ওয়ান ওমেগা ওয়ান ইকুয়ালস টু আই টু ওমেগা। আচ্ছা, তাহলে এখন পর্যন্ত যে ফর্মুলাগুলো দেখানো হয়েছিল সেখান থেকে একটা ম্যাথ করি। আচ্ছা, একটা কোশ্চেন, যে একজন নৃত্যশিল্পী হাত বন্ধ করে নাচতে নাচতে হঠাৎ হাত খুলে দিলে জড়তার ভ্রামক পূর্বের 5 গুণ হয়, তাহলে পূর্বের কৌণিক বেগের মান ওমেগা ওয়ান হলে নতুন কৌণিক বেগ কত? এটা হচ্ছে কোশ্চেন, আমি আবার পড়ি। যে একজন নৃত্যশিল্পী হাত বন্ধ করে নাচতে নাচতে হঠাৎ হাত খুলে দিলে জড়তার ভ্রামক পূর্বের চেয়ে 5 গুণ হয়, তাহলে পূর্বের কৌণিক বেগের মান ওমেগা ওয়ান হলে নতুন কৌণিক বেগের মান কত? এখন চিন্তা করো যে নৃত্যশিল্পীটা যাই করুক তার কি সংরক্ষণ থাকবে? তার ভরবেগ সংরক্ষণ থাকবে, অর্থাৎ পূর্বের ভরবেগ, অর্থাৎ হাত বন্ধ করার হাত খুলে দেওয়ার আগের ভরবেগ কৌণিক ভরবেগ আর হাত খুলে দেওয়ার পরের কৌণিক ভরবেগ সমান। তাহলে এই জিনিসটা লেখা যায় না যে আই ওয়ান ওমেগা ওয়ান ইকুয়ালস টু আই টু ওমেগা টু? এটা কোথেকে পাচ্ছি আমরা? কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা থেকে। এখন দেখো কার মান বের করতে বলতেছে? নতুন কৌণিক বেগের মান হবে। তাহলে আমি কি লিখতে পারি? ওমেগা টু সমান সমান আই ওয়ান বাই আই টু ইন্টু ওমেগা ওয়ান। কিভাবে পাচ্ছি? এই যে আই টুটা এই সাইডে নিয়ে গেছে, আই টু যেহেতু গুণ আকারে ছিল, লেফট সাইডে নিয়ে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এখন দেখো এখানে একটা কথা বলছে যে খুলে দিলে জড়তার ভ্রামক পূর্বের 5 গুণ হয়, নতুন জড়তার ভ্রামক পূর্বের জড়তার ভ্রামকের 5 গুণ। তাহলে আই টুর বদলে কি লেখা যায়? 5i1। তাহলে আমি সেটা লিখে দিই। তাহলে দাঁড়ালো কি? ওমেগা ওয়ান ডিভাইড বাই 5। কেন? কারণ এই I1 কাটা। তাহলে জড়তার ভ্রামক নতুনটা পূর্বের কত গুণ হবে? 5 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে অ্যান্সার। তার মানে কি? সে হাত ঘুরে দিলে জোরে ঘুরবে নাকি আস্তে ঘুরবে? হাত খুলে দিলে যেহেতু কৌণিক বেগটা আগের মানের 5 ভাগের 1 ভাগ হচ্ছে, সে কি জোরে ঘুরবে নাকি আস্তে ঘুরবে? কি মনে হয়? আস্তে ঘুরবে। বাকিদের কি মনে হয়? সাবরিনা, তাবাসসুম, তাবাসসুম কি আসো? জি ভাইয়া। হ্যাঁ, কি মনে হয় যে নৃত্যশিল্পী কি জোরে ঘুরবে নাকি আস্তে ঘুরবে? জোরে। আচ্ছা, তুমি চিন্তা করো যে তোমার বেগ যদি হয় 5 মিটার পার সেকেন্ড, আর দ্বিতীয় ক্ষেত্রে যদি হয় এই 5 ভাগের 1 ভাগ, কোনটা বেশি আর কোনটা কম? অবশ্যই দ্বিতীয়টা কম। ঠিক আছে, তার মানে কি? যে এটা কিন্তু ওই ওমেগা দিয়ে কি প্রকাশ করা হয়? কৌণিক বেগ। কৌণিক বেগটা মানে কি? কৌণিক বেগ হচ্ছে এই রোটেট করতে, একবার ফুল সাইকেল রোটেট করতে যে সময়টা লাগে, ঠিক আছে, সেই সময়। তাহলে যদি 5 ভাগের 1 ভাগ লাগে, অর্থাৎ সে কিভাবে ঘুরবে?
আস্তে ঘুরবে। আচ্ছা, এখন সিমিলার ম্যাথ, অলমোস্ট সিমিলার, পুরো জিনিসটা সেম, শুধু এক জায়গাতে একটা কথা বলছে, মানে ডিফারেন্স। কিসের ডিফারেন্স? সেটা হচ্ছে যে আগের ম্যাথটাতে ছিল নৃত্যশিল্পী হঠাৎ হাত খুলে দিলে জড়তার ভ্রামক পূর্বে 5 গুণ হয়। ঠিক আছে, তাহলে এই জিনিসটা যদি আমি চেঞ্জ করে দিই, একজন নৃত্যশিল্পী হাত বন্ধ করে নাচতে নাচতে হাত খুলে দিলে এই কথাটা চেঞ্জ করে দিয়ে দিই, একজন নৃত্যশিল্পী হাত বন্ধ করে নাচতে নাচতে হঠাৎ হাত খুলে দিলে তার হাতের দৈর্ঘ্য দ্বিগুণ হয়। হাতের দৈর্ঘ্য দ্বিগুণ হয় মানে কি? যে আগে হচ্ছে হাতটা বেন্ড করে নাচতেছিল, এটা মনে করো নৃত্যশিল্পী, ঠিক আছে, আগের ক্ষেত্রে হাত বেন্ড করে নাচতেছিল যে হাত বন্ধ করে, এখন কি করছে, হাত খুলে দিচ্ছে। হাত খুলে দিলে এখন তার এই এই অংশটা তো আর এখানে থাকবে না, এই অংশটা কোথায় চলে যাবে, সোজাসুজি, তাই না? তাহলে হাতের দৈর্ঘ্য কি হয়ে গেছে, হাতের দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে গেছে। আচ্ছা, তার মানে চিন্তা করো, হাতের দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে কি তার ব্যাসার্ধ, অর্থাৎ যেভাবে রোটেট করতেছে ও তো এভাবে রোটেট করতেছে, তাই না? সে ব্যাসার্ধটার দ্বিগুণ হয়ে গেল না? তাহলে আমরা কি লিখতে পারি যে R2 হচ্ছে 2R1। ঠিক আছে, আচ্ছা তাহলে এটার সলিউশন করি। আগের মতোই কণিক ভরবেগ সংরক্ষণ থাকবে, তাহলে I1 ওমেগা ইকুয়ালস টু হবে কি I2 ওমেগা 2। কিন্তু এখানে কি ওমেগার মান দেওয়া? ওমেগার মান কিন্তু দেওয়া নাই, জড়তার ভ্রামকেরও মান দেওয়া নাই। বাট আমরা জানি কি জড়তার ভ্রামকের সূত্র কি? জড়তার ভ্রামক I ইকুয়ালস টু mr স্কয়ার। তাহলে আমি এখানে I1 এর বদলে কি লিখতে পারবো, m1 r1 স্কয়ার ওমেগা 1 ইকুয়ালস টু m2 r2 স্কয়ার ওমেগা 2। এখন দেখো একটা জিনিস, এই নৃত্যশিল্পী যে নাচছে হাত বন্ধ করার আগে এবং পরে তার কি ভরের কোনো পরিবর্তন হয়েছে? না। ভরের কোনো পরিবর্তন হয় না, তার মানে এই m1 আর m2 দুজনই কি সেম না? যদি সেম হয় তাহলে আমরা কি করতে পারবো, দুজনকে বাদ দিয়ে দিতে পারবো। বাদ দিয়ে দিলাম, আমাদের লাগবে কিসের ভ্যালু? লাগবে হচ্ছে নতুন কৌণিক বেগ। নতুন কৌণিক বেগ কি ওমেগা 2। তাহলে ওমেগা 2 সমান সমান লিখে যাবে কি r1 বাই r2 হোল স্কয়ার ইনটু ওমেগা 1। এবার r2 এর মান বসাও, r2 কত আসতেছে 2r2, তাহলে r1 সরি r2 আসতেছে হচ্ছে 2r1, তাহলে r1 ডিভাইড বাই 2r1, r1 r1 কাটা পুরোটার হোল স্কয়ার, তাহলে হাফ এর স্কয়ার কত 1/4। ওমেগা 2 এখানে কত আসলো 1/4 অফ ওমেগা 1। তার মানে যে কোনো ধরনের ভ্যালু দেওয়া থাকতে পারে, ডাটা যে কোনো কিছু দেওয়া থাকতে পারে, সেই অনুযায়ী আমরা ফর্মুলা লিখবো। যদি আই দেওয়া থাকতো আগের ম্যাথের মতন আই দিয়ে ফর্মুলা দিয়ে ম্যাথ করে ফেলতাম, আই দেওয়া নাই, আই সমান সমান কি mr স্কয়ার, সেটা দিয়ে ম্যাথ করছি। ঠিক আছে, সো ম্যাথ একটা অবজেক্টিভ পাওয়ার জন্য তোমাদের ফার্স্ট কাজটা হচ্ছে ওই চ্যাপ্টারের সবগুলো ফর্মুলা তোমাদের আয়ত্তে থাকতে হবে। যদি একটা ফর্মুলা বা দুই তিনটা ফর্মুলা ভুলে যাও তাহলে দেখো যে ম্যাথগুলো পারতেছে না। ঠিক আছে, সো কোনো চ্যাপ্টারে এক্সারসাইজ বা এক্সারসাইজে যাওয়ার আগে বা এক্সারসাইজ করার আগে তোমাকে এনশিওর করতে হবে যে তুমি যেন সেই চ্যাপ্টারের সব ফর্মুলাগুলো পারো। ঠিক আছে, এবং সব ফর্মুলা পারলে হবে না, কোনটা দিয়ে কি প্রকাশ করে সেটা জানতে হবে। তুমি যদি না জানো যে এখানে I1 হচ্ছে জড়তার ভ্রামক, তাহলে কথায় যখন লেখা থাকবে যে জড়তার ভ্রামক দ্বিগুণ হচ্ছে, তুমি তো বুঝবা না যে কি দ্বিগুণ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এই ম্যাথটা গেল।
তাহলে এখান থেকে আমাদের জড়তার ভ্রামক কণিক ভরবেগ রিলেটেড তিনটাই শেষ হলো। কণিক ভরবেগের রিলেশন এবং কণিক ভরবেগের সংরক্ষণ। এবার আসি আমরা নতুন একটা টার্ম, সেটা হচ্ছে টর্ক। টর্কটা একটু কঠিন। আচ্ছা, টর্কের ডিরেক্ট আমরা সংজ্ঞায় যাব না, ডিরেক্ট জাস্ট ফর্মুলা ভালো মতন দেখবো, তাহলেই টর্ক কোনো বস্তুর বের করতে পারবো। ঠিক আছে, সংজ্ঞাটা একটু কঠিন, তাই সংজ্ঞা যাচ্ছি না। আমরা ভালো মতন ফিগারটা দেখি, ছবি দেখলে বুঝতে পারবো টর্ক কি জিনিস। ঠিক আছে, আমি দুইটা ফিগার দিয়ে দেখাবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, মনে করো এখানে একটা এক্সিস আছে, এখানে একটা এক্সিস আছে। এবার একটা বস্তু আঁকি, এখানে একটা বস্তু আঁকি। আমি একটা বল প্রয়োগ করব, প্রথম বস্তুটাতে বল প্রয়োগ করলাম সোজাসুজি। প্রথম বস্তুটাকে বল প্রয়োগ করলাম সোজাসুজি একটা বল প্রয়োগ। আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমি বল প্রয়োগ করলাম একটু বাঁকা হবে। আচ্ছা, এবার থিওরিতে আসি। যে বল প্রয়োগ করছি মনে করো সেটার মান হচ্ছে এফ, এটাও সেম এফ। টর্ক হচ্ছে প্রয়োগকৃত বল এবং, তাহলে এখানে প্রয়োগকৃত বল কত? বোধ ক্ষেত্রেই এফ কিন্তু, তাই না? প্রয়োগকৃত বল বোধ ক্ষেত্রেই এফ। আচ্ছা, শুধু এফ না, আরেকটা জিনিস থাকবে যে প্রয়োগকৃত বল ইনটু বলের দিকে ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্ব। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটাতে আসি এখন। প্রকৃত বল তো দুজনের ক্ষেত্রে এফ, কোনো ঝামেলা নাই, সমস্যা নাই। এই লাইনটাতে আসি যে বলের ক্ষেত্রে ঘূর্ণন অক্ষ থেকে, বলের দিকে ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্ব। আমি যদি এই বস্তুটার উপর এই দিক দিয়ে ফোর্স দিই, ধরি বস্তুটা এইভাবে ঘুরতে থাকলো ওমেগা কোণিক বেগে, তার মানে কি এটা হচ্ছে রোটেট করবে, এরকম করে ঘুরতে থাকবে। ঠিক আছে, এটাও সেম এভাবে ঘুরতে থাকবে। আচ্ছা, তাহলে লম্ব দূরত্বটা কি জিনিস? লম্ব দূরত্ব হচ্ছে যে যেই পয়েন্ট বা যে এক্সিস থেকে ঘুরতে থাকবে সেখান থেকে ফোর্সের লম্ব দূরত্বটা, এখান থেকে এতটুকু দূরত্বটা গুণ করতে হবে। তাহলে আমি এই দূরত্বটাকে ধরলাম, মনে করলাম ধরলাম হচ্ছে ডি। ঠিক আছে, এখন দেখো এই ছবিতে, ও এটাতে তাহলে লিখে ফেলি যে ফোর্স ইন্টু ডি। এবার দ্বিতীয় ছবিতে আসি, এইখানে ফোর্সটা কি এই এক্সিসের প্যারালালে ছিল? প্যারালালে ছিল না। তাহলে আমাদের কি করতে হবে? লম্ব দূরত্বটা বের করতে হবে। সো এখান থেকে এই ফোর্সের উপরে আমি একটা লম্ব আঁকবো। ঠিক আছে, লম্ব আঁকলে কি পাই দেখি। মনে করলাম এখানে একটা লম্ব আঁকবো। মনে করি এই লম্বটা হচ্ছে আর, আর এই অ্যাঙ্গেলটা থিটা। ঠিক আছে, তাহলে এই ট্রায়াঙ্গেলটা যদি আমি সাইড দিয়ে আঁকি, উল্টা হচ্ছে, এটা হচ্ছে 90 ডিগ্রি এবং এটা থিটা, এই ভ্যালুটা হচ্ছে আর। এটাকে যদি ডি ডি ধরি, ঠিক আছে, আমাদের লাগবে কি? আমাদের লাগবে কিন্তু লম্ব দূরত্ব। এখানে লম্ব দূরত্ব কোনটা? ডি, সরি আর। লম্ব দূরত্ব হচ্ছে এখানে আর। তাহলে দেখো
সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাকে কি বলে? লম্ব না? আর সমান সমান কি লেখা যায় তাহলে? লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা। তাহলে আর ইকুয়ালস টু কি দাঁড়ালো? বি সাইন থিটা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা ফর্মুলা লিখবো এফ ডি সাইন থিটা। ঠিক আছে, তাহলে টর্ক কি? প্রয়োগকৃত বল ইনটু বলের দিকে ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দ্রুত। তোমাদের হয়তো এইটা নাও আসতে পারে, এটা একটু বেশি কঠিন হয়ে যায়, বাট জেনে রাখবা ফর্মুলাটা হলে পূর্ণাঙ্গ রূপ কি? টাও ইকুয়ালস টু এফ ডি সাইন থিটা। এখন দেখো সাইন থিটা, বলতো ভেক্টরের কোন ধরনের গুণ করলে আমরা সাইন পাই? ডট গুণ করলে নাকি ক্রস গুণ করলে? ক্রস করে। হ্যাঁ, ক্রস। তার মানে আমি যদি টাও এর বা টর্কের ভেক্টর রূপ লিখতে চাই সূত্রের, তাহলে সূত্রটা দাঁড়াবে এরকম। ঠিক আছে, অর্থাৎ যদি ভেক্টর আকারে দেওয়া থাকে তাহলে ফর্মুলা দাঁড়াবে এটা, আর যদি এমনি দেওয়া থাকে তাহলে এটা। ঠিক আছে, ডিপেন্ড করবে যে ইনফরমেশন কি ধরনের এবং ফোর্সটা কি ধরনের। ফোর্স যদি বাঁকা ফোর্স হয় তাহলে বসাবো কি? এফডি সাইন থিটা। আর যদি লম্ব সমান্তরাল ফোর্স হয় তাহলে শুধু এফডি বসালেই হবে। আচ্ছা, এখন দেখি যে টাও এর সাথে রিলেশনটা কি আই এর। টাও এন্ড আই রিলেশনটা হচ্ছে টাও ইকুয়ালস টু আই আলফা। এটা হচ্ছে ফর্মুলা, টাও ইকুয়ালস টু আই আলফা। একদম সিম্পল। আগের ক্ষেত্রে কি ছিল? এল ইকুয়ালস টু আই ওমেগা, আর এখন কি? টাও ইকুয়ালস টু আই আলফা। ঠিক আছে, তাহলে টর্কের একটা ম্যাথ দেখি। কোশ্চেনে দেওয়া আছে 2.4 কেজি ভরের ও 0.2 মিটার চক্রগতির ব্যাসার্ধের চাকতিতে কি পরিমাণ টর্ক ক্রিয়া করলে কৌণিক ত্বরণ, আচ্ছা ফর্মুলাটা একটু ভুল লিখছি এখানে। হ্যাঁ না, ঠিকই আছে, আই আলফা। ঠিক আছে ঠিক আছে, কৌণিক ত্বরণ হবে 3 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, কোশ্চেন হচ্ছে এটা যে 2.4 কেজি ভরের এবং 0.2 মিটার চক্রগতির ব্যাসার্ধের চাকতিতে কি পরিমাণ টর্ক ক্রিয়া করলে কৌণিক ত্বরণ হবে 3 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। আমাদের কি বের করতে হবে এই ম্যাথে? টর্ক। তাহলে দেখো টর্কের আমরা দুইটা ফর্মুলা দেখছি, একটা কি টর্ক ইকুয়ালস টু এফ ডি, আর একটা টাও ইকুয়ালস টু আই আলফা। এখানে কি ফোর্স আর ডিসটেন্স দেওয়া আছে? নাই। কোনটা ইউজ করতে হবে? টাও ইকুয়ালস টু আই আলফা। আই আলফা বসাই। এবার ভালো করে খেয়াল করো কি কি ডাটা দেওয়া আছে। কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণকে কি দিয়ে প্রকাশ করে? আলফা। আলফা। হ্যাঁ, তাহলে আলফার মান কত? 3 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। এখন দেখো ভিতরে কি জড়তার ভ্রামক দেওয়া আছে? জড়তার ভ্রামক দেওয়া নাই, কিন্তু আমরা ফর্মুলা তো জানি আই ইকুয়ালস টু কি? এম কে স্কয়ার না? তাহলে বসায় দাও, এম হচ্ছে 2.4 আর কে 0.2। স্কয়ার করলে মান আসবে হচ্ছে
0.096। এবার বসা দাও, ভ্যালু আসতেছে 0.288। এখন দেখো ইউনিট কি লিখবো, ইউনিট নিয়ে তো কথা বলা হয় নাই। টাও এর ইউনিট কি হবে, আমরা আবার একটু ফর্মুলাতে ফিরে যাই। দেখো টাও ইকুয়ালস টু কি, এফ আর ডি। ডি কি ছিল, ডিস্টেন্স ছিল না, দূরত্বের একক কি, মিটার। মিটার। আর ফোর্সের একক, নিউটন। নিউটন। তাহলে টাও এর একক কি হবে, নিউটন মিটার। নিউটন মিটার। হ্যাঁ, নিউটন আর মিটার গুণ। তাহলে আমরা টাও পেয়ে গেলাম, টাও ইকুয়ালস টু 0.288 নিউটন মিটার। অ্যান্সার এটাই। তাহলে আমাদের অ্যান্সার দুইটাই মিলা লাগবে, ভ্যালুও মিলা লাগবে, ইউনিটও মিলা লাগবে। ঠিক আছে। আরেকটা ম্যাথ করি। দেওয়া আছে যে 0.5 কেজি ভরে বস্তু 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে। আবর্তনকাল যদি 10 সেকেন্ড হয়, তাহলে কৌণিক ভরবেগ কত। আবর্তনকাল 10 সেকেন্ড হলে এল কত। আচ্ছা, তাহলে আমরা এল এর পোর্শনে ফিরে যাই, দেখি কি কি ফর্মুলা পাচ্ছি এল এল থেকে। এল ইকুয়ালস টু এম ভি আর, এল ইকুয়ালস টু আই ওমেগা, এগুলো পাচ্ছি তাই না। আর এটা তো সংরক্ষণশীলতা। সংরক্ষণশীলতা কখন হবে, যদি দুইটা স্টেট থাকে, পূর্বে আর পরে। এখানে তো আর তেমন কিছু নাই, এখানে বলছে যে জাস্ট একটা বৃত্তাকার পথে ঘুরে শেষ। তাহলে সংরক্ষণশীলতা কিছুই হবে না এখানে। আমাদের এই দুইটা ইউজ করতে হবে, হয় এল ইকুয়ালস টু এম ভি আর, না হলে এল ইকুয়ালস টু আই ওমেগা। আমরা ভিতরে যাই, ম্যাথের কোশ্চেনটাতে যাই। দেখো ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে লিখি যে এল ইকুয়ালস টু এম ভি আর। ঠিক আছে। কিন্তু এম 0.5 কেজি এবং ব্যাসার্ধ 2 মিটার দেওয়া সত্ত্বেও ভি কিন্তু দেওয়া নাই। বেগ কি দেওয়া আছে, রৈখিক বেগ দেওয়া নাই, বাট কি দেওয়া আছে, আবর্তনকাল। আবর্তনকালকে কি দিয়ে প্রকাশ করে, টি না। ভি এর সাথে টি এর কি কোনো রিলেশন আছে, নাই। ভি এর সাথে কার রিলেশন আছে, ভি ইকুয়ালস টু ওমেগা আর। আবার ওমেগা সমান সমান কি, 2 পাই বাই টি ইনটু আর। তাহলে ওই যে বলছিলাম যে প্রত্যেকটা ফর্মুলা যদি আয়ত্তে না থাকে তাহলে কিন্তু এমসিকিউ পারা যাবে না। তাহলে এখান থেকে ভি এর ভ্যালুটা বের করি, আর কত, 2 আসে কত, এখান থেকে ভি এর ভ্যালু আসতেছে 1.25664। তাহলে ভি যেহেতু 1.25664, বাকি সবকিছু বসাই দিই। তাহলে পুরোটার ক্যালকুলেশন করলে আসবে 1.25664। এবং ইউনিট কি হবে, দেখো ভরের ইউনিট কত, ভরের ইউনিট হচ্ছে কিলোগ্রাম। বেগের ইউনিট কি, মিটার পার সেকেন্ড। তার সাথে আরো একটা দৈর্ঘ্যের ইউনিট দেওয়া, দৈর্ঘ্যের ইউনিট কি, মিটার। তাহলে মিটার আর মিটার মিলে কি হলো, মিটার স্কোয়ার। অ্যান্সারটা কি দাঁড়াবে, 1.25664 কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড। ঠিক আছে।
আচ্ছা, তাহলে কৌণিক রিলেটেড জিনিসপত্রের আলোচনা এখানে শেষ। আমরা আরেকটা বাকি আছে, এই দুইটা হয়েছে টর্ক, রিলেশন বিটুইন টর্ক এন্ড আই। কেন্দ্রমুখী ত্বরণ আর ফোর্সটা বাকি আছে। ঠিক আছে, তাহলে এইটা সহ এই চ্যাপ্টারের বাকি অংশটা পরের জুম মিটিং এ ডিসকাস করবো। ঠিক আছে, তোমাদের কয়টা পর্যন্ত ব্রেক জানো? 7:15 পর্যন্ত না?